এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের উপরে যে এমসিকিউ সিরিজ আমি কন্টিনিউ করছি, এর মধ্যে অলরেডি আমি 8খানা ক্লাস পড়িয়ে নিয়েছি। আজকের ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপরে মৌর্য পরবর্তী রাজবংশের ওপর 25টা কোশ্চেন আলোচনা করব। এর আগের ক্লাস অর্থাৎ 7 নম্বর ক্লাসে আমি আর একটা মৌর্য পরবর্তী রাজবংশের ওপর একটা সেট আলোচনা করেছিলাম। এখান থেকে আরো কিছু কোশ্চেন হতে পারে। অ্যাকচুয়ালি এখানে তো অনেকগুলো রাজবংশ রয়েছে, কিছু ভারতীয় রাজবংশ, শুঙ্গ বংশ, কাম্ব বংশ, অন্যদিকে বিদেশি আক্রমণ যারা করেছিল অর্থাৎ ইন্দো গ্রিক, শক, কুষাণ, পল্লব, এতগুলো রাজবংশকে যেহেতু কভার করতে হচ্ছে, তো সেই জন্য এখানে থেকে বেশ কিছু কোশ্চেন হতে পারে। তো সেই জন্য আরো একটা সেট আমি এই টপিকটার উপরে আলোচনা করছি। তোমরা আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে কোশ্চেন অ্যান্সার বলে একটা জায়গা পাবে, সেকশন পাবে। সেখানে দেখবে চ্যাপ্টার ওয়াইজ ভারতের ইতিহাসের প্রশ্ন উত্তর বলে একটা প্লে লিস্ট পাবে। এটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনেও দিয়ে রাখছি, সেখান থেকেও তোমরা সহজে খুঁজে পেয়ে যাবে। যারা তোমরা প্রথম থেকে দেখোনি, দেখো আমি এখানে কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করছি সেগুলো একদম সহজ কোশ্চেন নয়, কারণ একদম বেসিক যে কোশ্চেন তার উপর অলরেডি আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে একটু অন্য ধরনের, একটু ট্রিকি কোশ্চেনও এখানে থাকবে। তো সেই জন্য এই ক্লাসগুলো দেখো অবশ্যই, কারণ তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষা বা ডাব্লিউবিসিএস পরীক্ষার যে কোয়েশ্চেনের ধরন এখন হয়েছে, সেখানে এই টাইপের কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা শুরু করবো আজকের আলোচনা। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই টিপে দিও। তাহলে এই নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে যখনই আমি ভিডিও আপলোড করবো। তার সাথে সাথে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা মনে করো যে তোমাদের ভালো লাগছে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করো। তো প্রথম কোশ্চেন আমরা শুরু করব, সেটা হচ্ছে প্রাচীন ভারতে বিদেশি আক্রমণকারীদের সাথে নিচের কোনটি সঠিক ক্রম। একটু আগেই বললাম যে এই সময় ভারতে বৈদেশিক আক্রমণ হয় মৌর্য পরবর্তী সময়। প্রথম ইন্দো গ্রিকরা আক্রমণ করে, শক, কুষাণ, পল্লব, এইরকম বিভিন্ন বৈদেশিক জাতি ভারতে তারা আক্রমণ করে এবং বেশ বড় অংশ জুড়ে তারা শাসন করতে সক্ষম হয়। মূলত তারা আক্রমণ যেটা করেছিল সেটা ভারতের উত্তর পশ্চিম অংশ থেকে, উত্তর পশ্চিম অংশে আফগানিস্তান হয়ে তারা আক্রমণ করতো। তো এখানে জানতে চাওয়া হয়েছে পর পর কারা এসেছিল। দেখো, প্রথমে এসেছিল হচ্ছে ইন্দো গ্রিকরা, তারপর এসেছিল হচ্ছে শকরা, তারপর এসেছিল পল্লবরা, তারপর কুষাণ। এই যে ক্রমটা, এটা ইম্পর্টেন্ট। তো এখানে যেটা দেওয়া হয়েছে গ্রিক, শক, কুষাণ, এটাই সঠিক উত্তর হবে। পল্লব দেওয়া হয়নি, কিন্তু মনে রাখবে শকদের পরে পল্লবরা আক্রমণ করে, তারপরে কুষাণরা আক্রমণ করে। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের আরো একটা জিনিস বলার রয়েছে, সেটা হচ্ছে আজ থেকে, এই মাস থেকে আমি একটা শিডিউল করে ভিডিও আপলোড করছি, যাতে তোমাদেরও হেল্প হয় খুঁজে ভিডিওগুলো কখন দিচ্ছি সেটা বোঝার জন্য। প্রতি বুধবার বিকেল 6টার সময় আমি ইতিহাসের ওপর এমসিকিউ এই সিরিজটার ওপর একটা করে ভিডিও আপলোড করব। তো তোমরা অবশ্যই যারা এই সিরিজটা কন্টিনিউ করছো, দেখছো, তারা বুধবার বিকেল 6টার সময় দেখো, চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। চলো সেকেন্ড কোশ্চেন। এইরকম ভাবে অন্যান্য যে ক্লাসগুলো চলছে সেগুলোরও আমি শিডিউল বলে দেবো, পরপর আমি এই দিন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করবো। সেকেন্ড নাম্বার কোশ্চেন, নিচের কোন বংশের রাজত্বকালে মথুরা শিল্পরীতির জন্য স্বর্ণ যুগ হিসেবে পরিচিত? ইন্দো গ্রিক, কুষাণ, সাতবাহন নাকি শক? মথুরা, 3টে শিল্পরীতি ভারতে এই সময় জন্ম নিয়েছিল এবং এই 3টে শিল্পরীতি ব্যাপকভাবে ইউজ হতো বিভিন্ন মূর্তি তৈরির ক্ষেত্রে। এবং সেই সময় যে ধর্মগুলো প্রচলিত ছিল, প্রথমত হচ্ছে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম। 3টে ধর্মেরই জিনিসপত্র মানে হচ্ছে মূর্তি এই শিল্পরীতিগুলোর মাধ্যমে তৈরি করা হতো। এর মধ্যে মথুরা শিল্পরীতি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। তোমরা যারা আমার চ্যানেলকে ফলো করছো, তোমরা জানো যে আমি একটা সিরিজ এখন তার উপর ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। এবং আর্ট অ্যান্ড কালচারের উপর আমি এই 3টে শিল্পরীতিকে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নিও, অনেক কিছু জানতে পারবে। তো মথুরা শিল্পরীতির স্বর্ণযুগ হচ্ছে বলা হয় কুষাণ, অপশন বি কুষাণ। কুষাণের সময় মথুরা শিল্পরীতি বেস্ট সময় ছিল, কারণ সেই সময় সব থেকে সমৃদ্ধ হয়েছিল।
3 নম্বর কোশ্চেন, কোন কুষাণ রাজার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্ক, হুভিস্ক, বাসুদেব নাকি বৈশিষ্ট্য? চতুর্থ বৌদ্ধ মহাসভা, যেখানে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, তো সেটা হয়েছিল কার সময়? কনিষ্কের সময়। অপশন এ কনিষ্ক। এখান থেকে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কবে হয়েছিল। এটা হয়েছিল খ্রিস্টাব্দে, মানে 72 কমন এরাতে, 72 খ্রিস্টাব্দে। এবং কোথায় হয়েছিল? কুন্দল বনে। ঠিক আছে, কুন্দলবন এটা কোথায়? কাশ্মীরে অবস্থিত। এইগুলো খুব ডাইরেক্ট ওয়ান লাইনার পয়েন্ট, যেগুলো থেকে কোশ্চেন করা হয়। আমি একটু আগেই বলেছি যে এইরকম টাইপের যেগুলো একদম ওয়ান লাইনার কোশ্চেন, সেইগুলো আমি খুব একটা এখানে অ্যাড করিনি, কিন্তু এইগুলো থেকে মনে রাখবে, যেগুলো ইয়োলো করা রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে। এখানে সভাপতিত্ব করেন হচ্ছে বসুমিত্র, এবং সহকারী ছিলেন অশ্ব ঘোষ। দুজনের নামই অপশানে থাকবে। বলবে যে সভাপতিত্ব কে করেছিলেন, উত্তর কিন্তু বসুমিত্র হবে। বসুমিত্র এখানে সভাপতি ছিলেন। কোন সময় এটা হয়েছিল? আচ্ছা, এখানে মহাযান এবং হিনযান দুটো থাকে। মেন যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, হিনযান এবং মহাযান। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত রাজবংশের মধ্যে কোন শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিল? মৌর্য, ইন্দো গ্রিক, শক নাকি কুষাণ? সঠিক উত্তর এখানেও কুষাণ সাম্রাজ্য। কুষাণ রাজারা দেবপুত্র উপাধি গ্রহণ করতো। 5 নম্বর কোশ্চেন, কনিষ্ক প্রথম এর রাজত্বকালে, কনিষ্ক প্রথমের রাজত্বকালে তার সবাই চিকিৎসক কে ছিলেন? চড়ক, বসুমিত্র, নাগার্জুন নাকি অশ্বঘোষ? আচ্ছা, ফাদার অফ আয়ুর্বেদ বলা হয় এনাকে চড়ক, ফাদার অফ আয়ুর্বেদা চড়ক। ইনি ছিলেন হচ্ছে এনার চিকিৎসক সভায়, এবং চড়ক সংহিতা এই গ্রন্থটা তিনি রচনা করেন। 6 নম্বর কোশ্চেন, বুদ্ধচরিত কে রচনা করেন? কনিষ্ক প্রথম, কনিষ্ক সেকেন্ড, অশ্বঘোষ নাকি চড়ক? আচ্ছা, বুদ্ধচরিত কি? বুদ্ধচরিত হচ্ছে ফার্স্ট বই, ফার্স্ট গ্রন্থ যেখানে বুদ্ধের জীবনী লেখা রয়েছে। ঠিক আছে, বৌদ্ধের জীবনীর মধ্যে লেখা রয়েছে বুদ্ধচরিত, যেটা অশ্বঘোষ রচনা করেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন, নিচের কোন শাসক চীন থেকে শুরু হয় মধ্য এশিয়া, আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ার মধ্যে যাওয়া সিল্ক রুটকে নিয়ন্ত্রণ করেছিলেন? গন্ডোফার্নেস, কনিষ্ক, রুদ্রদমন প্রথম নাকি মেনান্দার? আগে সিল্ক রুট ব্যাপারটা কি সেটা জেনে নেব। চীন থেকে শুরু হয়েছিল, যে রেড, যে লাল যে লেখাটার মানে লাইনগুলো রয়েছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের প্রাচীন ভারতের একটা খুব ইম্পর্টেন্ট বাণিজ্য পথ ছিল। চীন থেকে শুরু হয়ে ইউরোপ অব্দি, সেন্ট্রাল এশিয়া অব্দি গিয়েছিল। কারণ সেই সময় সেন্ট্রাল এশিয়াতে এই জায়গাতে মানে একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, যেটা হচ্ছে গ্রিক রোমান সাম্রাজ্য। প্রথমে গ্রিকরা ছিল, তারপরে রোমান সাম্রাজ্য, বিশাল বড় যে রোমান সাম্রাজ্য এখানে প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে চায়না থেকে এটা শুরু হয়েছিল। তো চায়নাতে থেকে এবার এই মাঝখানে এই সমস্ত অঞ্চলগুলোর মধ্যে গেছিল, পারস্য, ভারতের মধ্যে দিয়ে গেছিল। এবং এই মাঝখানে এই অঞ্চলটাতে একজন রাজা সেই সময় প্রচন্ড শক্তিশালী ছিল। শুধু এই অংশটা নয়, ভারতের উত্তর পশ্চিম অংশেও শক্তিশালী ছিল, যে এই পুরো রুটটাকে কন্ট্রোল করতো। কন্ট্রোল করার মানে কি, এখান থেকে যারা জিনিসপত্র নিয়ে আসবে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো, আবার এখান থেকে যারা আসবে তাদের কাছ থেকেও ট্যাক্স নেওয়া হতো। তো এইভাবে এই পুরো রুটটাকে কন্ট্রোল করতো কনিষ্ক। অপশন বি, কনিষ্ক ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি। আচ্ছা, কনিষ্ক প্রথম, হ্যাঁ কনিষ্ক আরেকজন ছিল কনিষ্ক সেকেন্ড, কিন্তু আমরা যে মহান কনিষ্কর রাজা তিনি হচ্ছেন কনিষ্ক প্রথম। 8 নম্বর কোশ্চেন, ভারত সরকার নিম্নলিখিত যুগের মধ্যে কোনটি ব্যবহার করে? 1957 সালে ভারত সরকার অফিসিয়াল ক্যালেন্ডার হিসাবে এই এরা বা এই যুগটা ব্যবহার করা শুরু করে, সেটা হচ্ছে শকাব্দ। অপশন সি শকাব্দ। শকাব্দ কবে শুরু হচ্ছে এবং কে শুরু করেন? 78 খ্রিস্টাব্দে, 78 কমন এরা মানে হচ্ছে 78 খ্রিস্টাব্দ থেকে এই বছর গণনাটা শুরু হয়, গণনা করা শুরু হয়। কনিষ্ক এটাকে শুরু করেন। 9 নম্বর কোশ্চেন, গান্ধার শিল্প ড্যাশের সময় সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল? কোন যুগে গান্ধার শিল্প সব থেকে গুরুত্বপূর্ণ ছিল? কুষাণ যুগ, শক যুগ, সাতবাহন নাকি শুঙ্গ? এখানে সঠিক উত্তর হবে কুষাণ। এগেন কুষাণদের সময় গান্ধার এবং মথুরা, গান্ধার মথুরা এই দুটো শিল্পরীতি সব থেকে বেস্ট সময়, সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মানে তার শ্রেষ্ঠ সময় পেয়েছিল হচ্ছে কুষাণ যুগে। অন্যদিকে যদি অমরাবতী বলা হয়, এই শিল্প রীতিটা মূলত দাক্ষিণাত্য অঞ্চলে বেশি প্রভাবিত মানে বেশি প্রভাব বিস্তার করেছিল, এবং এটা সাতবাহনদের সময় তার শ্রেষ্ঠ পিক পজিশনে ছিল।
তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, পেশোয়ার, কাবুল নাকি তক্ষশিলা? কনিষ্কের দুটো রাজধানী ছিল, একটা রাজধানী ছিল হচ্ছে পুরুষপুর, যেটা এখন পেশোয়ার নামে পরিচিত, সেই সময় পুরুষপুর নামে পরিচিত ছিল। তো কোথাও যদি পুরুষপুর দেওয়া হয় তাহলে সঠিক উত্তর হবে। আর একটা রাজধানী ছিল হচ্ছে মথুরা, মথুরা তার সেকেন্ড রাজধানী ছিল। ওকে, সেকেন্ড রাজধানী হচ্ছে মথুরা। 11 নম্বর কোশ্চেন, গান্ধার শিল্পরীতি গভীরভাবে প্রভাবিত ছিল চাইনিজ বা মঙ্গোলিয়ান শিল্প থেকে, হেলেনিক আর্ট থেকে, রানিয়ান আর্ট থেকে নাকি স্থানীয় ভারতীয় শিল্প থেকে? গান্ধার শিল্পরীতি, এটা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা ভারতে কারা নিয়ে আসছে? এটা হচ্ছে ইন্দো গ্রিকরা। ঠিক আছে, এবার ইন্দো গ্রিকরা কোথা থেকে আনবে? ইন্দো গ্রিকরা আসছে ইউরোপ থেকে, অতএব ইউরোপের শিল্পরীতি তাদের সাথে তারা নিয়ে আসে, দিয়ে ভারতীয় শিল্পরীতির সঙ্গে সেটা মিশ্রণ হয়, দিয়ে আমাদের গান্ধার শিল্পরীতি তৈরি হয়। ইন্দো গ্রিকদের মেন যে ল্যান্ড, মূল যে ভূমি, সেটা কোথায়? গ্রিস। গ্রিস সেই অঞ্চলে যে শিল্পরীতিটা সেই সময় প্রচলিত ছিল সেটাকে গ্রিক শিল্পরীতি, গ্রিক রোমান শিল্পরীতি বলা হয়, কারণ সেম শিল্পরীতি রোমানরাও ইউজ করেছিল যখন রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। তো গ্রিক রোমানদের যে শিল্পরীতি সেটাকে হেলেনিক আর্ট বলা হয়। তো হেলেনিক শিল্পরীতির প্রভাব আমরা দেখছি ভারতীয় গান্ধার শিল্পরীতির ক্ষেত্রে। তো এখানে পুরোপুরি হেলেনিক আর্ট নেই, হেলেনিক আর্টের সঙ্গে ভারতীয় আর্ট মিশে গান্ধার শিল্পরীতি তৈরি হয়, তাই জন্য এটাকে গ্রিকো রোমান শিল্পরীতিও বলা হয়। এই টার্মটাও তোমরা অনেক জায়গাতে পাবে, গ্রিকো রোমান, গ্রিকো রোমান ভারতীয় শিল্পরীতি, এটাকে বলা হয় গান্ধার শিল্পরীতিকে। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম প্রথমবারের মতো চীন দেশে প্রচারিত হয়েছিল। চীন থেকে কোন জায়গায় গিয়েছিল? বার্মা এবং তিব্বত, শ্রীলঙ্কা, কোরিয়া, জাপান নাকি ইন্দোনেশিয়া, ভিয়েতনাম? কনিষ্কের সময় অশোকের দুজন বৌদ্ধ ধর্মের যদি প্রচারক, মানে ভারতের বাইরে যদি বৌদ্ধ ধর্মকে প্রচার করার কথা আসে, সেখানে দুজনের নাম সব থেকে ইম্পর্টেন্ট। একজন হচ্ছে অশোক, এবং সেকেন্ড জন হচ্ছে কনিষ্ক। মূলত অশোকের সময় দক্ষিণের দিকে, ভারতের দক্ষিণে এবং দক্ষিণ পূর্ব দিকটাতে বেশি প্রভাবিত মানে প্রচার হয়েছিল। যেমন শ্রীলঙ্কা অশোক সিংহলে পাঠিয়েছিল তার পুত্র কন্যাকে, মহেন্দ্র সঙ্ঘমিত্র সিংহল। তারপর হচ্ছে আশেপাশের যে অঞ্চলগুলো, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গাতে মেনলি অশোকের সময় হয়েছিল। অন্যদিকে কনিষ্কের সময় মূলত ওপরের দিকে হয়েছিল, মানে চীন, ঠিক আছে, মঙ্গোলিয়া, এই সমস্ত জায়গাতে। তো কনিষ্কের রাজত্বকালে প্রথমে এটা চীনে যায়, চীন থেকে কোরিয়া, জাপান, এই সমস্ত দেশগুলো আজকে যে বৌদ্ধ ধর্ম এরা ফলো করে, তো সমস্ত হচ্ছে কনিষ্কের সময়। এবার কনিষ্কের সময় যাচ্ছে, কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম এই দিকটাতে যাচ্ছে, চীন হোক, কোরিয়া হোক, জাপান হোক, এই সমস্ত জায়গাতে। তাহলে সেখানে কোন মানে বৌদ্ধ ধর্মের কোন শাখাটা যাবে? অবভিয়াসলি কনিষ্কের সময় কনিষ্ক নিজে মহাযান শাখার ফলোয়ার ছিল, এবং এই সময় মহাযান এবং হিনযান দুটো শাখায় বিভক্ত হয়। কনিষ্ক নিজে মহাযান শাখার ফলোয়ার ছিল, তো সেই জন্য দেখা যাবে চীন, কোরিয়া, জাপান, এই সমস্ত জায়গাতে মহাযান শাখার বেশি প্রভাব বিস্তার করেছে। তিব্বত নয়, কিন্তু তিব্বত কেন নয়? কারণ তিব্বত কোনোদিনই আগে চীনের পার্ট ছিল না, সেটা আলাদা, এখন তারা দখল করে রেখে দিয়েছে আলাদা, কিন্তু তিব্বতের ব্যাপারটা আলাদা। কিন্তু কোরিয়া, জাপান হোক বা চীন হোক, সেখানে মেনলি মহাযান শাখা গেছে। তেমনি ভাবে অশোকের সময় কোন শাখা ছিল? তখন তো আর মহাযান শাখা ছিল না, তখন হিনযান শাখা ছিল। সেই জন্য আমরা যদি দক্ষিণের দিকে যাই, শ্রীলঙ্কা হোক বা থাইল্যান্ড, কম্বোডিয়া, সেখানে হিনযান শাখা ফলো করা হয়। আবার তিব্বতের ক্ষেত্রে, তিব্বতের বৌদ্ধ ধর্ম মেনলি প্রচার হয়েছিল কার সময়? পাল যুগে, পালদের শাসনকালে। এবং পালরা মেনলি কোন শাখা? বজ্রযানকে প্রমোট করেছিল। তো সেই জন্য বজ্রযান যে শাখা, সেটা তিব্বতে ফলো করা হয়। ওকে, এগুলো ইম্পর্টেন্ট বোঝার বিষয়। 13 নম্বর কোশ্চেন, কারণ এরকম কোশ্চেন আসে, এখন কোশ্চেনের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে। সেখানে একদম সহজ কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন খুব কম মানে আছে অবশ্যই, কিন্তু তার সাথে সাথে বেশ কিছু এরকম ইউনিক কোশ্চেন ঢুকিয়ে দেওয়া হয়, যেটাতে টপিকটা ভালোভাবে নলেজ না থাকলে হয় না, সেই জন্য এটা বোঝানো। 13 নম্বর কোশ্চেন, ভারতে বুদ্ধের মূর্তির উপাসনা শুরু হয়েছিল এই সময়কালে? মৌর্য, শুঙ্গ, কুষাণ নাকি গুপ্ত? এটা খুব সহজ কোশ্চেন। মূর্তির উপাসনা শুরু কখন হয়, কাদের দ্বারা হয়? সেটা হচ্ছে মহাযানদের দ্বারা। এবং মহাযান শাখার উৎপত্তি বা শুরুই কখন হয়েছিল? হচ্ছে কুষাণদের সময়, দুভাগে বিভক্ত হয়ে যেত। কুষাণ পিরিয়ড ইজ দ্য রাইট অ্যান্সার। যদিও
প্রপারলি বলতে গেলে মহাযান শাখা বা বুদ্ধের মূর্তি পুজো তার আগে থেকেই শুরু হয়ে গেছিল, কুষাণরা ভারতে আসার আগে থেকেই শুরু হয়ে গেছিল, কিন্তু একটা অফিসিয়াল রূপ পায় হচ্ছে চতুর্থ বৌদ্ধ মহাসভাতে, তো সেই জন্য কুষাণ ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক? নাগার্জুন, অশ্বঘোষ নাকি এবং বসুমিত্র? অপশন বি কাম্বান, বানভট্ট, অশ্বঘোষ, কালিদাস, বানভট্ট, অশ্বঘোষ, কালিদাস, কাম্বান, বানভট্ট। কালিদাস যেগুলোতে রয়েছে সেগুলো তো বাদ চলে যাবে প্রথমেই, কারণ কালিদাস হচ্ছে গুপ্ত পিরিয়ডে। কালিদাস হচ্ছে মনে করা হয়, একদম 100% সঠিক নয়, বাট মনে করা হয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়কার। আবার বানভট্ট বাদ চলে যাবে। বানভট্টকে, বানভট্ট অনেক পরের সময়কার মানুষ। বানভট্ট হর্ষচরিত লিখেছিল, হর্ষবর্ধনের সভাকবি ছিল, অনেক পরের মানুষ। তো এখানে সঠিক উত্তর নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র হবে। আচ্ছা, কনিষ্কের সভাতেও যেমন করে চন্দ্রগুপ্ত দ্বিতীয়র সভাতে একটা ছিল, নবরত্ন সভা ছিল, কনিষ্কের সভাতেও এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিত্বরা ছিলেন, নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। অশ্বঘোষ যিনি বুদ্ধচরিত এবং সৌন্দরানন্দ বলে দুটো গ্রন্থ রচনা করেন। বুদ্ধচরিত সম্পর্কে আমরা অলরেডি দেখলাম, বুদ্ধচরিত হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী। তো অশ্বঘোষ একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন। চরক হচ্ছে চরক সংহিতা রচনা করেন, যেটা আয়ুর্বেদের উপর লেখা বই, আয়ুর্বেদের জনক, ফাদার অফ আয়ুর্বেদা বলা হয়। বসুমিত্র মহাবিভাষা রচনা করেন। আচ্ছা, নাগার্জুন এনাকে ভারতের আইনস্টাইন বলা হয়, এবং তিনি থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা সম্পর্কে তত্ত্ব প্রথম দেন। আইনস্টাইনের বহু বহু বছর আগে নাগার্জুন দিয়ে গেছিল, তাও তাকে ভারতীয় আইনস্টাইন বলা হয়, যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, মানে ইংরেজদের বা ইউরোপীয়দের এটা প্রচার যে তারাই সমস্ত কিছুতে শ্রেষ্ঠ, বাট অ্যাকচুয়ালি নাগার্জুন বহু বছর আগে এটা দিয়ে গেছিল। মাথর একজন মন্ত্রী ছিলেন, যেমন করে মৌর্যদের সময় কৌটিল্য ছিল প্রচন্ড বুদ্ধিমান, তেমনি মাথরও একজন খুব বুদ্ধিমান মন্ত্রী ছিলেন। আর একজন ছিলেন গ্রিক, যার নাম হচ্ছে আজেসিলাস। এই নামটা ইম্পর্টেন্ট, কারণ তিনি গ্রিক, প্রথম কথা তো গ্রিক ছিলেন, তার সঙ্গে সঙ্গে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। পুরুষপুর যে অঞ্চলটা, যেটা রাজধানী ছিল কনিষ্কের, সেখানে একটা বৌদ্ধিস্ট মনিস্ট্রি তৈরি হয়েছিল, বিশাল বড়, সেটা তৈরি করেছিলেন আজেসিলাস। ওকে, 15 নম্বর কোশ্চেন, সেন্ট থমাস কার সময়, এটা হবে কার সময় খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিলেন বলে জানা যায়? কনিষ্ক, গন্ডোফার্নেস, কারিকাল নাকি নহপান? এই সেন্ট থমাস ভারতে এসেছিল, দক্ষিণ ভারতে গেছিল কেন? যে খ্রিস্ট ধর্ম, তবে নতুন একটা ধর্ম শুরু হয়েছে, সেই ধর্মটার প্রচার করতে, এবং তাকে হত্যা করে দেওয়া হয়। সঠিক উত্তর গন্ডোফার্নেসের সময়। গন্ডোফার্নেস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। আচ্ছা, গন্ডোফার্নেস কোন বংশের রুলার ছিলেন? ইনি পল্লব রুলার ছিলেন, পল্লব রুলার ছিলেন গন্ডোফার্নেস। 16 নম্বর কোশ্চেন, কনিষ্কের মাতাবিহীন মূর্তিটি কোন জায়গায় পাওয়া গেছে? গান্ধার, পুরুষপুর, মথুরা নাকি পাটলিপুত্র? এটা হচ্ছে কনিষ্কের মাথাবিহীন মূর্তি, ঠিক আছে। এটা পাওয়া গেছে হচ্ছে মথুরাতে। কোন শিল্প রীতিতে তৈরি? কোন শিল্প রীতিতে তৈরি যদি কোশ্চেন করা হয়, দেখো ছবি দেখলেই বোঝা যাচ্ছে এটা লাল বেলে পাথর দিয়ে তৈরি, মানে লাল পাথর দিয়ে তৈরি। এবং লাল পাথর কোন শিল্প রীতিতে ইউজ করা হয়? মথুরা শিল্প রীতিতে। মথুরা শিল্প রীতিতে ব্যবহার করা হয়, তো এটা মথুরা শিল্প রীতিতে তৈরি। 17 নম্বর কোশ্চেন, কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিলেন? কনিষ্ক সারা জীবনে যতগুলো লড়াই করেছিলেন তার অধিকাংশ জয়লাভ করেছিলেন, একদম জীবনের শেষ বয়সে এসে একটা লড়াইতে তিনি হেরে যান, সেটা হচ্ছে চীনা সেনাপতির হাতে। সেই সময় চীনে, আচ্ছা অপশনগুলো দিয়েছে প্যানচাও, পানিয়াং, হুয়াংতি এবং হতি, ঠিক আছে। সেই সময় চীনে যিনি রাজা ছিলেন তার একজন মন্ত্রী ছিলেন, দুটো নামই ইম্পর্টেন্ট, হতি ছিলেন রাজা আর প্যানচাও ছিলেন হচ্ছে সেনাপতি। তো এখানে সঠিক উত্তর হবে এই অপশন এ, প্যানচাও, কারণ সেনাপতির নাম জানতে চাওয়া হয়েছে। যদি রাজার নাম জানতে চাওয়া হতো, সেই রাজার নাম ছিল হচ্ছে হতি। তো প্যানচাও এর হাতে তিনি পরাজিত হয়ে উপরের যে অংশটা তিনি মানে কনিষ্কর যে উপরে মানে সাম্রাজ্যের উপরের যে অংশটা তিনি সেটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। জেনারেল প্যানচাও এর হাতে তিনি পরাজিত হন। চীনা সম্রাট ছিলেন হতি। 18 নম্বর কোশ্চেন, কাশ্মীরে কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ মহাসভার নেতৃত্ব কে দিয়েছিলেন? একটু আগে বলেছিলাম যে অশ্বঘোষ এবং বসুমিত্র, দুজনের নাম অপশানে থাকবে। সঠিক উত্তর হচ্ছে বসুমিত্র, অপশান ডি। অশ্বঘোষ নয়, অশ্বঘোষ সহ সভাপতি ছিলেন, সভাপতিত্ব করছেন বসুমিত্র, সহকারী ছিলেন হচ্ছে অশ্বঘোষ, ঠিক আছে। কাশ্মীরের কুন্দলবনে হয়। আচ্ছা, আর একটা থিওরি রয়েছে যে হয়তো এটা কুন্দলবনে নয়, জলন্ধরে হয়েছিল। কোথাও যদি জলন্ধর দেখো তাহলেও ভুল নয়, কারণ এখানে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে, অনেকে বলেন কুন্দলবন কাশ্মীরের, অনেকে বলছেন জলন্ধর।
ঠিক আছে, বেশিরভাগ ঐতিহাসিক কুন্দলবন থিওরিটাকে মানে। আচ্ছা, কনিষ্কের সময় হয়েছিল, দুটো ভাগে বিভক্ত হয়। 19 নম্বর কোশ্চেন, উত্তর আফগানিস্তানের কোন জায়গায় খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর শুরুতে ইন্দো গ্রিক রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল? ব্যাকট্রিয়া, সিথিয়া, জেড্রোসিয়া নাকি আরিয়া? না, সঠিক উত্তর কথা হবে ব্যাকট্রিয়া, বাল্ক, আজকে যেটা বাল্ক নামে পরিচিত, তো সেই ব্যাকট্রিয়াতে এটা হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। ব্যাকট্রিয়াটা আফগানিস্তানের মধ্যে পড়ছে, ঠিক আছে। তার পাশে আরেকটা জায়গা রয়েছে পার্থিয়া, ঠিক আছে, এটাও এই জায়গাটা ইম্পর্টেন্ট। তক্ষশিলা যে জায়গাটা, সেটার উত্তর পশ্চিম দিকে ব্যাকট্রিয়া জায়গাটা পড়ছে। এই উত্তর পশ্চিম দিকে এই ব্যাকট্রিয়া জায়গাটা আলেকজান্ডারের মৃত্যুর পর এখানে স্থাপন হয়। কি হয়েছিল, আলেকজান্ডার কি করেছিল, আলেকজান্ডার ভারতে আক্রমণ করে, কিন্তু তারপরে পুরুষ সঙ্গে তার লড়াই হওয়ার পর আলেকজান্ডারের যারা সৈন্য ছিল তারা আর সামনের দিকে এগোতে চায় না, তারা বলে যে আমরা ফেরত যাবো, আর যুদ্ধ করতে পারছি না। তো আলেকজান্ডার সেটা মেনে নেন, আলেকজান্ডার তার সেনাবাহিনীকে নিয়ে ব্যাক করতে শুরু করেন। এই সময় এই পথে কিছু মানে সেই সময় যারা গ্রিক সেনা সৈন্য ছিল তারা আর তাদের দেশে ফিরে না গিয়ে এই ব্যাকট্রিয়া অঞ্চলে বসতি স্থাপন করে, তারা সেখানে থেকে যায়, সেখানে তারা বিবাহ করে ভারতীয়দের সঙ্গে। মানে এই অঞ্চলটাও সেই সময় মোটামুটি ভারতীয় এর সঙ্গে ছিল, কারণ এখানে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে। তো এই অঞ্চলে ভারতীয়দের সঙ্গে তারা বিবাহ করে, সেখানে থাকতে শুরু করে, এবং এরাই ইন্দো গ্রিক নামে পরিচিত হয়। এবং এখানে ডায়োডোটাস প্রথম বলে একজন ব্যাকট্রিয়ান গভর্নর ছিল, যিনি বিদ্রোহ ঘোষণা করেন সেলুসিড রাজা অ্যান্টিওকাসের বিরুদ্ধে। সেলুসিড রাজা হচ্ছে সেলুকাসের আন্ডারে যে মানে সেলুকাসের পরবর্তী যারা রাজা হয় তারা সেলুসিড বংশের রাজা ছিল, তাদের থেকে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন হয়। তো ডায়োডোটাস প্রথম থেকে এইখান থেকে শুরু হয়। ওকে, তো ব্যাকট্রিয়া অঞ্চলটা এই জন্য ইম্পর্টেন্ট। 20 নম্বর কোশ্চেন, ভারতের নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক কালক্রমিক হিসাবে সাজাও। স্বর্ণ মুদ্রা, 5 চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা, লোহার লাঙল, দ্বিতীয় নগর কেন্দ্রিক সভ্যতা। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তোমাদের এটা এই কোশ্চেনটা উত্তর করার জন্য প্রপার নলেজ বা প্রপার ডেপথ নলেজ দরকার। প্রথম হচ্ছে ব্যাপারগুলো একটু বুঝে নি। স্বর্ণ মুদ্রা ভারতের প্রথম কারা চালু করে? ইন্দো গ্রিকরা চালু করে। আগের দিনে কোশ্চেন ছিল সম্ভবত, কিন্তু ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রা চালু হয় কুষাণদের সময়। আমরা ইন্দো গ্রিক কুষাণ এই সময়টাকে ধরতে পারি। 5 চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা, এটা কোন সময় শুরু হয়? মহাজনপদকালে এইটা ব্যবহার হয়। এমনকি মৌর্য শাসকরাও এই 5 চিহ্নযুক্ত রৌপ্য মুদ্রা ব্যবহার করতো। তোমরা কমেন্ট করে জানাও, যারা দেখছো ভিডিওর মন দিয়ে, যারা প্রপার এখান থেকে পড়াশোনা করছো, তোমরা একটু সার্চ করো গুগলে, বা তোমরা যদি জানো নিচে কমেন্ট করে জানাতে পারো যে মৌর্যদের যে মুদ্রা সেগুলোর নাম কি ছিল। ওকে, সেটা কমেন্ট করে জানাও। যাই হোক, নেক্সট 3 নম্বর হচ্ছে লোহার লাঙল কোন সময় হয়? মোটামুটি লোহা আবিষ্কার কখন হচ্ছে? 1000 খ্রিস্টপূর্বাব্দে। 1000 খ্রিস্টপূর্বাব্দে লোহার ব্যবহার হয়। সেই সময় ঋগ বৈদিক যুগ শেষ হয়ে পরবর্তী বৈদিক যুগ শুরু হয় লোহার আবিষ্কারের ফলে। তো লোহার লাঙল স্বাভাবিকভাবে লোহা আবিষ্কারের পরেই হবে, ওরকম সময় হয়। দ্বিতীয় নগরকেন্দ্রিক সভ্যতা কোনটাকে বলা হচ্ছে? যখন আর্যরা ভারতের উত্তর পশ্চিম পঞ্চ নদের যে সমভূমি অর্থাৎ পাঞ্জাব ছেড়ে, তারা মানে শুধু ছেড়ে দিয়ে নয়, ওখান থেকে ধীরে ধীরে উত্তর ভারতের দিকে এগোতে শুরু করে, সেখানে তারা নগর তৈরি করে। প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা কোথায় তৈরি হয়েছিল? ফার্স্ট নগর কেন্দ্রিক সভ্যতার কথা যদি জিজ্ঞেস করা হয়, সেটা হয়েছিল হরপ্পা সভ্যতা। একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। হরপ্পা একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। কিন্তু তারপরের যে সভ্যতাটা আছে অর্থাৎ ঋগ বৈদিক যুগ একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল, গ্রামীণ সভ্যতা ছিল। তারপরে আবার যখন মহাজনপদ কাল আসে বা পরবর্তী বৈদিক যুগ আসে, সেগুলো আবার হচ্ছে মহাজনপদগুলো এক একটা নগর ছিল, তো সেগুলো হচ্ছে সব নগর কেন্দ্রিক সভ্যতা। তো দ্বিতীয় নগর কেন্দ্রিক সভ্যতা কখন শুরু হয়? যখন লোহার আবিষ্কার হয়। লোহার আবিষ্কারের ফলে যে ঋগ বৈদিক আর্যরা ছিল তারা কি করে, ভারতের গঙ্গা সমভূমি, যেটা আজকের উত্তরপ্রদেশ, বিহার, এই অঞ্চলগুলো, হরিয়ানা, এই সমস্ত অঞ্চলগুলোতে আস্তে আস্তে এগোতে শুরু করে, এবং সেইখানের যে জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে সেখানে নগর তৈরি করে। তো এই ঘটনাটা কখন হয়? লোহার আবিষ্কারের জাস্ট পরে। তো প্রথমে এটা আসবে, ঠিক আছে।
সরি, লোহার লাঙল প্রথমে আসবে, কারণ লোহা আবিষ্কার হচ্ছে, লোহার লাঙল দিয়ে তারা একটা নতুন ইকোনমি তৈরি করছে, অর্থনীতি ব্যবস্থা তৈরি করছে, তারপরে নগর তৈরি করছে, তো এটা সেকেন্ডে আসবে। থার্ডে কি আসবে, তারপর তারা মুদ্রা ব্যবস্থা চালু করছে, কিন্তু সেটা স্বর্ণ মুদ্রা নয়, রৌপ্য মুদ্রা 3-এ আসবে, এবং 4-এ আসবে স্বর্ণ মুদ্রা। তো এইটা কোথায় রয়েছে দেখতে হবে। 3, 4, 2, 1, 3, 4, 2, 1, সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? 21 নম্বর কোশ্চেন, সাদা মার্বেলের ব্যবহার নিম্নলিখিত কোন প্রাচীন শিল্পের বৈশিষ্ট্য? অমরাবতী, গান্ধার, মথুরা নাকি পাহাড়ি শিল্পরীতি? সাদা মার্বেল পাথরের ব্যবহার হতো অমরাবতী শিল্পরীতিতে। গান্ধার শিল্পরীতিতে সাদা এবং ধূসর বেলে পাথর ব্যবহার করা হতো, মার্বেল নয়। যদি কোথাও সাদা, দুটোই সাদা, অনেক জায়গাতে গান্ধারে সাদাও ইউজ করা হয়েছে, আবার ধূসরও ইউজ করা হয়েছে। তো এবার দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, গান্ধার শিল্পরীতিতে সাদা বেলে পাথর ব্যবহার করা হতো, অমরাবতীতে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হতো। মথুরা শিল্পরীতিতে লাল বেলে পাথর ইউজ করা হতো। তো এখানে সঠিক উত্তর অমরাবতী শিল্পরীতি। পাহাড়ি শিল্পরীতি পরের দিকে, অনেক পরের, ঠিক আছে। তো এখানে অমরাবতী শিল্পরীতি সম্পর্কে বলা হচ্ছে, অন্ধ্রপ্রদেশ, মেনলি অমরাবতী শিল্পরীতি এই অন্ধ্রপ্রদেশ অঞ্চলে গড়ে উঠেছিল, বা বেশি এখানে বিকাশ ঘটে। সাতবাহনদের সময় এটা বেশ সব থেকে বেস্ট রূপ পায়। ইসবাকুসদের সময়তেও, সাতবাহনদের পরে ইসবাকুসরা রাজত্ব করে, তাদের সময় সাদা মার্বেল পাথর এখানে ব্যবহার করা হয়। 22 নম্বর কোশ্চেন, বৈশিষ্ট্যের দিক থেকে খাঁটি ভারতীয় শিল্প কোনটা? মথুরা, অমরাবতী, গান্ধার, এ এবং বি। আচ্ছা, গান্ধার শিল্পরীতিতে আমরা দেখলাম গ্রিকো রোমান শিল্পরীতি ছিল, গ্রিকো রোমান ভারতীয়, গ্রিক রোমান যে শিল্পরীতি সেটা ভারতে মিশ্রণ হয়ে হচ্ছে। মথুরা, অমরাবতী দুটোই পুরোপুরি ভারতীয় শিল্পরীতি ছিল, তো ওখানে বোথ এ অ্যান্ড বি হবে। 23 নম্বর, কণ্টক শোধন শব্দটির অর্থ কি? অর্থশাস্ত্র গ্রন্থে, চতুর্থ গ্রন্থে এটা উল্লেখিত একটা শব্দ, কণ্টক শোধন। এটা মানে কি? অপরাধীদের ও অন্যান্য সমাজ বিরোধীদের দমন, প্রদেশের প্রধান, এ এবং বি উভয়, এবং উপরের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অপরাধী ও অন্যান্য সমাজ বিরোধীদের দমন করা। কণ্টক শোধন এবং ধর্মাস্থিয় দু ধরনের কথা, বিচার ব্যবস্থার কথা কৌটিল্য বলেছে, ধর্মস্থিয় এবং কণ্টক শোধন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আজকে যেমন দেওয়ানি এবং ইয়ে রয়েছে না, মানে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সেরকম সিভিল এটা হচ্ছে, ক্রিমিনাল হচ্ছে এটা, ওকে। 24, নিজের কোন শিলালিপি সাতবাহন কাল সম্পর্কিত? নানাঘাট, নাসিক, কৈথান, এ বি। খুব সহজ এটা, সাতবাহনদের নাসিক এবং নানাঘাট দুটোই সাতবাহনদের সময়। নাসিক প্রশস্তি কে লিখছে, নানাঘাট প্রশস্তি কে লিখছে? এটা তোমরা কমেন্ট করে নিচে অবশ্যই জানাবে যে নাসিক প্রশস্তির রচয়িতাকে এবং নানাঘাট প্রশস্তির রচয়িতাকে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, রানী নয়নিকা হচ্ছে নানাঘাট প্রশস্তি রচনা করেন, ইনি সাতকর্ণী প্রথমের ওয়াইফ ছিলেন। আর গৌতমী বালাশ্রী রচনা করছে কোনটা? নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি গৌতমী পুত্র সাতকর্ণীর কথা লেখা রয়েছে। 25 নম্বর, যবনিকা নিম্নলিখিত কাদের দ্বারা ভারতীয় থিয়েটারে প্রবর্তিত হয়েছিল? যবনিকা কি? নাটক দেখেছো তোমরা, নাটকের প্রথমে একটা পর্দা থাকে, সেটা তুলে নাটক হয়, তারপর সেটা আবার ফেলে দেওয়া হয় কোনো মাঝখানে সিন থাকলে, আবার সেটা তুলে পরের সিন তো চালু হয়। সেই যে পর্দাটা, সেটা কাদের দ্বারা চালু হয়েছিল? গ্রিকদের দ্বারা, ইন্দো গ্রিকদের দ্বারা। শুধু গ্রিক এখানে অ্যাকচুয়াল সঠিক উত্তর হবে না, গ্রিক, ইন্দো গ্রিকদের দ্বারা। ইন্দো গ্রিক আর গ্রিকদের মধ্যে একটু তফাৎ রয়েছে। তো এই ছিল আজকের পুরো 25টা কোশ্চেন। কেমন লাগলো তোমরা জানাও। আর তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।